Hello and welcome yet again to another video lecture on organometallic chemistry, paper CC7, semester 3. আমরা গ্রিগনার্ড রিএজেন্টের ডিসকাশনের মধ্যে রয়েছি এবং এখন আমরা কিভাবে গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে কিটোনস তৈরি করা যায় সেইটা একটু দেখার চেষ্টা করব। আমরা অ্যালকোহল বানিয়েছি, আমরা কার্বক্সিলিক অ্যাসিড বানিয়েছি, কিটোনদের বানাতে পারা যায় কিনা সেটা দেখব। ইনফ্যাক্ট দ্যাট উড বি আ ভেরি ইউজফুল থিং টু ডু বিকজ এই যে কিটোন এটা সিনথেটিক্যালি তৈরি করতে পারাটা এই জন্য ইম্পর্টেন্ট যে এটা আমরা জানি কার্বনিল গ্রুপের অন্যতম একটা ইম্পর্টেন্ট মেম্বার এবং এর সিনথেটিক পোটেনশিয়াল প্রচুর রয়েছে। তো আমরা প্রথমে রেট্রোসিনথেটিক্যালি ভাববো যেটাকে কিভাবে বানানো যায়। রেট্রোসিনথেটিক্যালি আমরা ফার্স্টে কার্বনিল কার্বনের সঙ্গে যে কোনো একটা গ্রুপের যে বন্ডটা রয়েছে সেটাকে টার্গেট করলাম। এখানে আর এবং আর1 রয়েছে, আমি আরবিট্রারিলি আর1কে টার্গেট করলাম এবং ভাবলাম যে এই বন্ডটাকে আমরা ডিসকানেক্ট করব। অফকোর্স এটা এই কার্বনিল কার্বনের উপর প্লাস চার্জ দেওয়াটা মোর লজিক্যাল হবে বিকজ দ্যাট ইজ বাই নেচার ইলেকট্রোফিলিক, আর আর1 পার্টের উপরে আমরা নেগেটিভ চার্জ দিলাম, হুইচ উইল অবভিয়াসলি বি সাপ্লাইড ফ্রম দি গ্রিগনার্ড, যেটা আমরা আর1 mgx দিয়ে বলছি এবং সেটা আর1x থেকে এসছে। সো দ্যাটস দ্য আমপোলান স্টেট, আমরা এটা জানি। এখন এই আর1 মাইনাসটা আমার এই ধরনের কোনো একটা সিনথেটিক ইকুইভ্যালেন্ট চাই যেটা এই আর1CO ফ্র্যাগমেন্টটাকে সাপ্লাই করবে এবং আর1 মাইনাস অ্যাটাক করার পর এখানে সি ডাবল বন্ডেড ওটা থেকে যাবে। তো আমি যদি এরকম কোনো প্রিকারশন নিই যেখানে এই কার্বনিল কার্বনের উপরে একটা জেড গ্রুপ রয়েছে এবং জেডটাও একটা পোটেনশিয়াল লিভিং গ্রুপ, তাহলে আমি এক্সপেক্ট করতে পারি যে আর1 mgx এর সঙ্গে যখন রিয়াকশন হবে তখন এ এখানে অ্যাটাক করবে, তারপরে এ খুলবে এবং এ আবার ফিরে আসবে এবং তারপরে এ বেরিয়ে যাবে, তাহলে আমরা কিটোন পাবো বা এই জাতীয় একটা কিছু পাবো। বা এরকম হতে পারে, আমরা চিন্তাটা এরকমভাবে করতে পারি যে নিউক্লিওফিলিক অ্যাডিশন হলো, হওয়ার পরে এখানে অ্যালকক্সাইড হলো, ওই অ্যালকক্সাইডকে যখন প্রোটনেট করবো তখন এই কার্বনের উপরে OH আর জেড থাকবে, সেখান থেকে জেড আর এইচ বেরিয়ে যাবে এবং সি ডাবল বন্ডেড তৈরি হবে। যদি সেরকম কিছু হয় তাহলে ও চলবে। তো সেই হিসেবে এখানে একটা লিভিং গ্রুপ হিসেবে আমরা এস্টার ওইটি বা OR গ্রুপের কথা ভাবতে পারি এবং সেক্ষেত্রে আমরা এখানে একটা এস্টারের কথা ভাবতে পারি যে এস্টার থেকে আমরা কিটোন বানাতে পারি কি না। চিন্তাটা হচ্ছে এরকম যে যদি এস্টার নিই এবং তার মধ্যে আর1 mgx দিই, তাহলে আর1 mgx দিয়ে রিয়াকশন করার সময় এখানে অ্যাটাক করবে, এটা খুলবে, ও mgx হবে এবং আমরা যেটা যে কম্পাউন্ডটা পাবো সেটা হচ্ছে একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট। আমি যদি এই মুহূর্তে ধরে নিই যে এটা ফার্দার রিয়াকশন করবে না, তাহলে একে যদি ওয়ার্কআপ করা হয় H3O+ দিয়ে ওয়ার্কআপ করলে আমাদের এই mgx চলে যাবে, অক্সিজেন মেটাল বন্ড হাইড্রোলাইসিস হবে এবং আমরা এখানে OH পাবো, which happens to be a hemiacetal. This is a hemiacetal, but this carbon is the hemiacetal carbon. এবং আমরা এটা জানি যে এটাকে যদি অ্যাসিড দিয়ে ট্রিট করো তাহলে হেমিয়াসিটাল ডাইলিউট অ্যাসিড আনস্টেবল, সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সেখানে কিটোন তৈরি হয় এবং অ্যালকোহল বেরিয়ে আসে। অতএব আমাদের কিটোন আমরা পেয়ে গেলাম, এস্টারের যে অ্যালকোহল পার্টটা ছিল সেটা বেরিয়ে এসেছে এবং আমরা কিটোন পেয়ে গেছি। তার মানে এস্টার মলিকিউলটা বেসিক্যালি এই RCO ফ্র্যাগমেন্টটা সাপ্লাই করেছে, আর1 ফ্র্যাগমেন্টটা আমি পেয়েছি গ্রিগনার্ড থেকে, আর এস্টারের যে RO2O ফ্র্যাগমেন্টটা ছিল সেটা অ্যালকোহল হয়ে বেরিয়ে গেছে। এখন এটা প্রপোজালের দিক থেকে অবভিয়াসলি ঠিক আছে, কিন্তু রিয়েল লাইফে এই জিনিসটা এক্সিকিউট করাটা একটু মুশকিল। দ্যাট ইজ বিকজ এই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হচ্ছে, যে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, সেই টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট হ্যাজ দিস আনফরচুনেট টেন্ডেন্সি অফ আন্ডারগোয়িং আ সেকেন্ড অ্যাডিশন, kind of unusual, but takes part into a second addition which is in fact slower than the first addition, but it is still problematic. কিন্তু সেকেন্ড এডিশনটা হচ্ছে কিভাবে? এখানে দুই ইকুইভ্যালেন্ট আর1 mgx কাজ করছে, একটা কাজ করছে লুইস অ্যাসিড হিসেবে এই অক্সিজেনটাকে লিভিং গ্রুপ এবিলিটি বাড়িয়ে দিচ্ছে এবং আরেকটা নিউক্লিওফাইল হিসেবে আর1 গ্রুপটাকে সাপ্লাই করছে। যদি সেটা করে তাহলে আমার ওই অ্যালকক্সাইড আর থাকলো না, যে অ্যালকক্সাইড থেকে আমি হেমিয়াসিটাল বানাতে চেয়েছিলাম, হেমিয়াসিটাল আর হবে না। আমি যেটা পাবো সেটা একটা অ্যালকক্সাইড, বাট ইটস এ ডিফারেন্ট অ্যালকক্সাইড, ইটস আ টারশিয়ারি অ্যালকোহলের অ্যালকক্সাইড, যেটাকে ওয়ার্কআপ করলে আমি টারশিয়ারি অ্যালকোহলটা পাবো, যেখানে এই দুটো পার্ট এসছে গ্রিগনার্ড থেকে আর এই পার্টটুকু এসছে আমার এস্টার থেকে। তো আমি এটা চাইনি। টারশিয়ারি অ্যালকোহল তৈরি করার টেকনিক হিসেবে এটা ভালো হতে পারে এবং আমরা এর আগে যখন অর্গানোমেটালিক 2 দেখেছিলাম তখন আমরা এই মেকানিজমটাকে অ্যাভয়েড করেছিলাম। তখন আমরা বলেছিলাম যে অ্যাজ ইফ ওই জায়গাতে গ্রিগনার্ড অ্যাটাক করার পরে ইন সিটু কিটোন তৈরি হয়
বাই ইজেক্টিং দিস R2O মাইনাস। সেই কিটোনটা ফার্দার গ্রিগনার্ডের সাথে রিয়াকশন করে টারশিয়ারি অ্যালকোহল তৈরি হয়, কিন্তু তখন আমরা এই ক্যাভিয়েটটাও দিয়ে রেখেছিলাম যে এটা সিম্পলিফাইড ডেসক্রিপশন, আসল খেলাটা একটু অন্যরকম। তো আসল গল্পটা হচ্ছে এইটা। এখন এই কথাটা বলা যায় যে যেরকম কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যখন গ্রিগনার্ডের রিয়াকশন হচ্ছে তখন আমরা সেকেন্ড এডিশনটা নিয়ে মাথা ঘামাই না, কারণ সেখানে যে কার্বক্সিলেট তৈরি হয় সেটা মাচ লেস ইলেকট্রোফিলিক কম্পেয়ার টু কার্বন ডাইঅক্সাইড। এখানে সেকেন্ড এডিশনটা নিয়ে আমাকে মাথা ঘামাতে হচ্ছে কেন? থিওরিটিক্যালি দিস কার্বন শুড বি লেস ইলেকট্রোফিলিক দেন দিস কার্বন। এখানে কার্বনিল আছে, এখানে কোনো কার্বনিল জাতীয় কিছু নেই, কাজে এর ইলেকট্রোফিলিসিটি কম হওয়া উচিত, এর ইলেকট্রোফিলিসিটি বেশি হওয়া উচিত, অ্যান্ড ইটস ট্রু। বাট এদের দুটোর মধ্যে যে ইলেকট্রোফিলিসিটি ডিফারেন্স, সেটা খুব বিরাট ইলেকট্রোফিলিসিটি ডিফারেন্স নেই, যেটা নাকি কার্বক্সিলেট এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে আছে। তারপর সেখানে সেকেন্ড এডিশন নিয়ে অত মাথা খাওয়ার দরকার হয় না, কিন্তু এই জায়গাটাতে আমরা সেকেন্ড এডিশনটাকে নেগলেক্ট করতে পারবো না। অ্যান্ড গ্রিগনার্ড রিয়েজেন্ট, ইউ হ্যাভ টু রিমেম্বার, ইট ইজ আ হাইলি রিয়াক্টিভ সাবস্ট্রেট, অ্যান্ড আমাদের একটা রিয়াক্টিভিটি সিলেক্টিভিটি প্রিন্সিপাল আছে, যেখান থেকে আমরা অনেক সময় জেনারেলি কনক্লুড করি যে যেটা মোর রিয়াক্টিভ সেটা লেস সিলেক্টিভ। তো তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্ট কিন্তু এইটা এবং এইটার মধ্যে ডিসক্রিমিনেশন খুব সাকসেসফুলি করে না। Theoretically, it is possible to do the reaction exclusively on this, despite the build-up of this particular intermediate in the reaction medium, but in reality, এ কিন্তু রিয়াকশন করে ফেলে। এবং এই রিয়াকশনটা বেশি বেশি করে হবে যদি মিডিয়ামে সামহাউ এক্সেস গ্রিগনার্ড থাকে। অতএব এস্টার থেকে যদি আমাকে কিটোন বানাতে হয়, ফার্স্ট অফ অল এস্টার থেকে কিটোন বানানোর টেকনিক খুব ভালো নয়। যদি আমাকে বানাতেই হয় তাহলে আই হ্যাভ টু এনশিওর আমাকে এমন টেকনিক অ্যাডপ্ট করতে হবে যে টেকনিকে গ্রিগনার্ড রিয়েজেন্ট এক্সেস থাকবে না। গ্রিগনার্ড রিয়েজেন্ট যদি মিডিয়াম এক্সেস থাকে তাহলে আই উইল বি ইন ট্রাবল। তো এখানে দুরকম অ্যাডিশন করা যায় যে কোনো একটা গ্রিগনার্ড রিয়েকশনে। একটাকে আমরা নর্মাল এডিশন বলি, যেটাকে আমরা ম্যাজেন্টা কালার দিয়ে দেখিয়েছি। সেখানে গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি করা থাকে ইথারে, তার মধ্যে ড্রপ বাই ড্রপ কম্পাউন্ডটা ঢালা হয়, তোমার সাবস্ট্রেটটাকে ঢালা হয়। এখানে সাবস্ট্রেটটা হচ্ছে এস্টার, সেটা হচ্ছে নর্মাল এডিশন। তো বুঝতেই পারছো যখন তুমি এস্টারকে বাইরে থেকে ড্রপ বাই ড্রপ অ্যাড করছো, তখন যখন প্রথম ড্রপটা পড়লো কি তারপরে ড্রপটা পড়লো, ইনিশিয়ালি there are lots of Grignard reagent into the reaction medium. কাজে যেই এস্টার পড়লো সেখানে সেই টেট্রাইডাল ইন্টারমিডিয়েট তৈরি করলো, there are lots of Grignard reagent, সঙ্গে সঙ্গে সেকেন্ড এডিশন থাকে। So you cannot prevent that. So how to prevent the second edition and to ensure যে Grignard reagent excess না থাকে, এস্টার এক্সেস থাকে, তাহলে আমি এস্টারটাকে তলায় নেব এবং বাইরে থেকে Grignard reagentটাকে ড্রপ বাই ড্রপ অ্যাড করবো। দ্যাটস কল্ড দ্য ইনভার্স এডিশন। এটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে কিটোন যদি বানাতে হয় এস্টার থেকে, তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্ট ব্যবহার করে যদি এস্টার থেকে কিটোন বানাতে হয় তাহলে কোন এডিশনটা বেটার, নর্মাল এডিশন না ইনভার্স এডিশন, এবং কেন, সেটা তাহলে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তবে এটা করার পেছনেও প্রবলেম আছে, সেটা হচ্ছে জেনারেলি গ্রিগনার্ড রিয়েজেন্টকে আমরা ইনার্ট অ্যাটমসফিয়ারে ফ্লাস্কের মধ্যে রাখতে পছন্দ করি। সেটাকে এই ধরনের বাইরে কোনো একটা ডিসপেন্সারের মধ্যে রাখলে সেটা খানিকটা এয়ার এক্সপোজার হয় এবং ডিগ্রেডেশন হয়। কাজেই ইনভার্স এডিশন করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়, সেখানে তোমার রিড খারাপ হতে পারে, বিকজ দ্য গ্রিগনার্ড রিয়েজেন্ট ইজ গেটিং ডিগ্রেডেড। এই জায়গায় নাইট্রোজেন অ্যাটমসফিয়ার মেনটেন করা কঠিন ব্যাপার, এই জায়গায় নাইট্রোজেন অ্যাটমসফিয়ার তার সহজে মেনটেন করা যায়। বাট এইভাবে যদি রিয়াকশন করি তাহলে রিয়াকশন ভালো হবে না, কারণ টারশিয়ারি অ্যালকোহল হবে। কিটোন তৈরি করতে গেলে আমাকে গ্রিগনার্ড রিয়েজেন্টকে সর্ট অফ বাইরে নিতেই হবে, ডিসপেন্সারের মধ্যে নিতে হবে, ফ্লাস্কে নেওয়া যাবে না। সো দিস থিং ইজ অ্যাকচুয়ালি ফ্রট উইথ প্রবলেমস, এবং সেই জন্য এটা জেনারেলি রেকমেন্ডেড নয়। তাহলে আমরা এই প্রবলেমটাকে সলভ করবো। এই প্রবলেমটা সলভ হয়ে যেত যদি আমরা এমন কোনো টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট পেতাম যে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট ইমিডিয়েটলি তার যে জেড গ্রুপটা আছে সেটাকে কিক আউট করতে এবং মিডিয়ামে কিটোন তৈরি হতো, এবং সেই কিটোনটা যদি আমার যে স্টার্টিং আরসিও জেড কম্পাউন্ডটা তার তুলনায় লেস ইলেকট্রোফিলিক হয়, তাহলে দেয়ার ইজ এ চান্স যে আমার গ্রিগনারটা প্রেফারেন্সিয়ালি এই আরসিও জেড কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশনটা করবে এবং কিটোনকে ছোবে না। একটা প্রাইম ক্যান্ডিডেট হতে পারে আরসিওসিএল, অ্যাসিড ক্লোরাইড। R1MgX দিয়ে যদি আমি আরসিওসিএল দিয়ে রিয়াকশন করি তাহলে সেখানে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট তৈরি হবে। আগে এখানে এস্টার নিচ্ছিলাম, সেখানে ওআর গ্রুপ থাকছিল, ওআর এর বদলে এখানে সিএল আছে। সিএল মাইনাস কিন্তু ওআর এর থেকে অনেক বেটার লিভিং গ্রুপ, কারণ ওআর মাইনাসের কনজুগেট বেস অ্যাসিড হচ্ছে অ্যালকোহল, যার পিকে হচ্ছে রাউন্ড অ্যাবাউট 15, 16, 17। ক্লোরাইড তার কনজুগেট অ্যাসিড হচ্ছে HCl, যার পিকে হচ্ছে -7। সো ইটস আ ভেরি উইক বেস অ্যান্ড দেয়ারফর ইটস আ এক্সট্রিমলি গুড লিভিং গ্রুপ। সেকেন্ড কন্ডিশন যেটা, সেটা হচ্ছে RCOZ শুড বি মোর ইলেকট্রোফিলিক কম্পেয়ার টু RCOR1, বিকজ যদি কিটোন মোর ইলেকট্রোফিলিক হয়ে যায় তোমার প্রিকারসারের তুলনায়, তাহলে কিটোন প্রেফারেন্সিয়ালি গ্রিগনারকে খেতে থাকবে এবং সেক্ষেত্রে তুমি আবার সেই টারশিয়ারি অ্যালকোহলের দিকে ঢুকে যাবে, যেটা তুমি চাইছো না। তো এখানে সেটাও কিন্তু মিট করছে যে RCOCl এর ক্লোরিনটার সাথে যেহেতু রেজোনেন্স ভালো হয় না কার্বনিলের, কারণ অরবিটাল সাইজ মিসম্যাচ আছে কার্বন এবং ক্লোরিনের মধ্যে, অথচ ক্লোরিন ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে তার একটা -I আছে, স্ট্রং -I, হুইচ মিনস যে ক্লোরিন ইজ ওভারঅল
basically electron withdrawing group, and therefore this carbonyl is very electrophilic. It's not as much electrophilic here in the ketone because both of these groups are like electron donating, hyperconjugation as well as inductive effect. But then again, Grignard reagent is so reactive that it is not a very efficient reagent to distinguish between this and this. Grignard, theoretically, it should be reacting with the acid chloride preferentially, but that's only in theory. কিটোনকে যদি পায় তো ও এতই রিঅ্যাক্টিভ ও কিটোনের সাথে রিঅ্যাকশন করে ফেলে। তার মানে এখানে তোমার সবটা হয়েও হচ্ছে না। বাট ক্যান আই দেন মডিফাই দিস সিনথেসিস আ লিটল বিট? এখানে লাস্ট প্রবলেম যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে এটা হাইলি ইলেকট্রোফিলিক, এটা অত ইলেকট্রোফিলিক নয়, কিন্তু গ্রিগনার্ড এত নিউক্লিওফিলিক যে দুজনের মধ্যে ডিস্টিংশন করতে পারছে না। সো ক্যান আই চেঞ্জ মাই অর্গানোমেটালিক নাও? ইফ আই ক্যান চেঞ্জ মাই অর্গানোমেটালিক দেন অ্যান্ড মেক ইট আ লেস নিউক্লিওফিলিক থিং, তাহলে লেস নিউক্লিওফিলিক যদি হয় তাহলে ও হয়তো বা এই দুটোর মধ্যে ডিস্টিংশন করতে পারবে অ্যান্ড প্রেফারেন্সিয়ালি সিলেক্টিভলি মোর ইলেকট্রোফিলিক অ্যাসিড ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করবে। কারণ আমরা আরএসপি থেকে জানি, রিঅ্যাক্টিভিটি সিলেক্টিভিটি প্রিন্সিপাল থেকে জানি যে যেটা লেস রিঅ্যাক্টিভ সেটা মোর সিলেক্টিভ হওয়া উচিত। তো আমি রিঅ্যাক্টিভিটি যদি কমাই তাহলে আমাকে কি করতে হবে? ম্যাগনেসিয়ামের তুলনায় এমন একটা মেটাল নিতে হবে যার ইলেকট্রোপজিটিভিটি কম। কারণ আমরা এটা শিখে এসেছি যে যত কার্বন এবং মেটালের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বাড়ে তত আয়নিক ক্যারেক্টার বাড়ে, তার রিঅ্যাক্টিভিটি তত বাড়ে, তার বেস হিসেবে রিঅ্যাকশন করার টেন্ডেন্সি তত বাড়ে, সেটার রিঅ্যাকশন করার ক্ষমতা বেড়ে যায়। তো আমি এখানে এমন জিনিস চাইছি যাতে অ্যাসিড ক্লোরাইডের সাথে প্রেফারেন্সিয়ালি রিঅ্যাক্ট করে সেই অর্গানোমেটালিকটা, কিন্তু কিটোনকে না ছোঁয়। এরকম কিছু কি আছে? হ্যাঁ আছে। আমি ম্যাগনেসিয়ামের জায়গায় যদি ক্যাডমিয়াম ইউজ করি, অর্গানো ক্যাডমিয়াম, অথবা যদি অর্গানো কপার ইউজ করি তাহলে হবে। কপার, ক্যাডমিয়াম দেখো প্রত্যেকেই ম্যাগনেসিয়ামের থেকে তাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। কপারেরটা আরও বেশি, ক্যাডমিয়ামটা একটু বেশি, কিন্তু ম্যাগনেসিয়াম সব থেকে কম ইলেকট্রোনেগেটিভিটি। তার মানে অর্গানো ম্যাগনেসিয়ামরা হাইলি রিঅ্যাক্টিভ, অর্গানো কপাররা মাচ লেস রিঅ্যাক্টিভ এবং সফটার। এবং যেহেতু সে সফটার তাহলে স্যার নিউক্লিওফাইল হিসেবে কাজ করার ক্ষমতা বেশি, বাট দেয়ার সিলেক্টিভিটি ইজ অলসো ইমপ্রুভ। এবং সিলেক্টিভিটি ইমপ্রুভ করেছে মানে তখন ও কিটোনকে ধরবে না, ও কিন্তু অ্যাসিড ক্লোরাইডকে ধরবে। এবং অ্যাসিড ক্লোরাইডকে খুব সহজেই SOCl2 রিয়েজেন্টের থ্রু দিয়ে, থায়োনিল ক্লোরাইড রিয়েজেন্টের থ্রু দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা বানিয়ে নিতে পারি। কাজেই আমরা যদি এই জিনিসগুলো বানাতে পারি তাহলে আমাদের অ্যাসিড ক্লোরাইডের সাথে এই রিয়েজেন্টের রিয়াকশন করে কিটোন তৈরি করা সম্ভব। এই জিনিসগুলো বানাবো কি করে? কারণ আমরা জানি যে এই জিনিসগুলো বানাতে গেলে ট্রান্সমেটালেশন রিয়াকশন কাজে লাগে। R1 MgX এর সাথে যদি ক্যাডমিয়াম সল্টের রিয়াকশন করো, R1 চাইবে ক্যাডমিয়ামের গায়ে দিয়ে বসতে, তার কারণ ক্যাডমিয়ামের ইলেকট্রন খিদে কম, সেই জন্য R1 এর মাথায় নেগেটিভ চার্জ কম থাকে। আমরা এটা বারবার বলছি। তো কপারের ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা R1C, R1Li দিয়ে কপার আয়োডাইড দিয়ে গিলম্যান কিউপ্রেট বানাতে পারি, যেখানে কার্বন লিথিয়াম বন্ডটাকে স্যাক্রিফাইস করে কার্বনটা কপারের সঙ্গে বন্ড তৈরি করেছে, বিকজ কপারের ইলেকট্রন খিদে অনেক কম এবং কার্বনের কম্পালশন টু ক্যারি দ্য নেগেটিভ চার্জ ইজ মাচ লেস দেয়ার। তো এখানে তার দু একটা এক্সাম্পল আমরা দেখিয়েছি। আমরা এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে সেটা অ্যাসিড ক্লোরাইড করেছি, তার সাথে একটা ভিনাইল কিউপ্রেটের রিয়াকশন করা হয়েছে। তো ভিনাইল গ্রুপটা এখানে দেখো, এই পুরো গ্রুপটা এখানে জুড়ে গেছে এবং আমি একটা কিটোন পেয়েছি। ইট হ্যাপেন্স টার্মস আউট টু বি, যেহেতু আমরা ভিনাইল গ্রুপ ঢুকিয়েছি তাই আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ড বানাতে পেরেছি। এখানে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড ক্লোরাইড আছে এবং অ্যাসিড ক্লোরাইড আছে, তার মধ্যে আমি E2COLi দিয়েছি। তুমি দেখবে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড ক্লোরাইডে, আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোনের মধ্যে E2COLi বা এই জাতীয় জিনিস দিলে, যেহেতু এরা সফটওয়্যার তাই বিটা কার্বন অ্যাটাক করার চেষ্টা করে। বাট দিস টাইম আই হ্যাভ আ লিভিং গ্রুপ হিয়ার, এটা কিটোন না, এটা অ্যাসিড ক্লোরাইড। তো ও কিন্তু বিটা কার্বনে যাবে না, ও খুব বিউটিফুলি ইথাইল গ্রুপটাকে কার্বনিল কার্বনে ইনস্টল করে দেবে এবং আমি একটা কিটোন পেয়ে যাবো। আমি যেহেতু আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড ক্লোরাইড থেকে শুরু করেছি, এগেন আমি একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোনই পেয়েছি। এই প্রবলেমটা তো পরীক্ষায় প্রচুর দেয়, সেটা হচ্ছে প্যারানাইট্রোবেঞ্জয়িক অ্যাসিড থেকে প্যারানাইট্রো অ্যাসিটোফেনল তৈরি। এবং এটা ইনফ্যাক্ট এটা আগের স্টেজ থেকে দেয়, সেটা হচ্ছে প্যারানাইট্রোটলুইন থেকে বানাও। প্যারানাইট্রোটলুইনের সাইড চেনে CH3 থাকে, ওটাকে যদি KMNO4 বা K2Cr2O7 দিয়ে অক্সিডাইজ করো তাহলে ওটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্টেড হবে, CH3 থেকে CO2, তার মানে প্যারানাইট্রোটলুইন থেকে তুমি এই কম্পাউন্ডটা পেতে পারো, প্যারানাইট্রোবেঞ্জয়িক অ্যাসিড। প্যারানাইট্রোটলুইন তুমি দেখবে অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশনে যে প্যারানাইট্রোটলুইন অ্যাকচুয়ালি বানানো হয় টলুইনের নাইট্রেশন করে। অর্থপ্যারা দুটো হয়, প্যারাটাকে সেপারেট করে নেওয়া হয়। অতএব প্রবলেমটা ওরমও দিতে পারে যে টলুইন থেকে 4 প্রাইম নাইট্রোবেঞ্জয়িক অ্যাসিড, সরি 4 নাইট্রোবেঞ্জয়িক অ্যাসিডের থ্রু দিয়ে তুমি প্যারানাইট্রো অ্যাসিটোফেনল এই কম্পাউন্ডটা বানাও। তো ধরে নেওয়া যাক আমাকে আমার কাছে প্যারানাইট্রোবেঞ্জয়িক অ্যাসিড আছে, এবার এটাকে আমি SOCl2 দিয়ে ট্রিট করলাম, ট্রিট করার পর এটা অ্যাসিড ক্লোরাইড হলো। অ্যাসিড ক্লোরাইডকে এবার যদি আমি Me2CD দিয়ে ট্রিট করতে পারি, Me2COLi দিয়েও ট্রিট করতে পারি। Me2COLi ইউজ করতে পারো কারণ তোমার সিলেবাসে আছে।
তো সেটাকে ড্রাই ইথার মিডিয়ামে ট্রিট করো, তাহলে এই ক্লোরিনকে রিপ্লেস হয়ে মিথাইল ঢুকে যাবে। আমি কিন্তু এখানে গ্রিগনার্ড ইউজ করতে এমনিও পারবো না। যদি অ্যাসিড ক্লোরাইডের মধ্যে গ্রিগনার্ড ইউজ করলে এক্সেস রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে নাইট্রো আছে। নাইট্রো কম্পাউন্ড কিন্তু গ্রিগনার্ডকে টলারেট করে না। গ্রিগনার্ড, অর্গানোলিথিয়াম এই ধরনের কম্পাউন্ডের সাথে নাইট্রো কম্পাউন্ড রিঅ্যাকশন করে ফেলে, নাইট্রো ফাংশন গ্রুপটা রিঅ্যাকশন করে ফেলে, এবং সেই জন্য আমরা এখানে গ্রিগনার্ড রিএজেন্ট আদৌ ব্যবহার করতে পারবো না। আমাদেরকে সুটেবল অর্গানোমেটালিক হিসেবে অর্গানো কপারকে ব্যবহার করতে হবে। ওকে, এটা তো গেল আমাদের এস্টার, অ্যাসিড ক্লোরাইড ইত্যাদির গল্প। কিন্তু অ্যাসিড ক্লোরাইডে কিন্তু আমি অ্যাকচুয়ালি গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করতে পারলাম না। আমি কি কার্বক্সিলিক অ্যাসিড ব্যবহার করতে পারি? কার্বক্সিলিক অ্যাসিড ব্যবহার করছি মানে RCOZ নিয়েছি, সেখানে যদি আমি এরকম কিছু নিই, যেমন R1MgX ঢুকলো, ঢোকার পরে টেট্রাইডাল ইন্টারমিডিয়েট হলো, ওয়ার্ক আপ করে আমি ওই জেড পেলাম, এখান থেকে জেড আর এইচটা বেরিয়ে গেল, তাহলে আমি কিটোন পেয়ে গেলাম। মেবি কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি প্রথমে আমি R1MgX দিই, তো ফার্স্টে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, কারণ এর পিকে হচ্ছে around about 5 or something like that. R1MgX is a very strong base, এই ফার্স্টে ও কার্বক্সিলেট তৈরি করবে। এই কার্বক্সিলেটের উপরে যদি সেকেন্ড ইকুইভ্যালেন্ট R1MgX অ্যাড করো, আমরা এটা একটু আগেই দেখে এসেছি, আমাদের লাস্ট লেকচারের লাস্ট স্লাইড ছিল, ভেরি ভেরি স্লোলি একটা সেকেন্ড এডিশন হয়, বাট দ্যাট সেকেন্ড এডিশন লিডস টু ফর্মেশন অফ আ বিস অ্যালকক্সাইড, যেখান থেকে ম্যাগনেসিয়াম এক্সট্রে ও ম্যাগনেসিয়াম অক্সাইড বেরিয়ে গিয়ে কিটোন তৈরি হয়। বাট দ্যাট কিটোন being highly electrophilic, much more electrophilic compared to this one, will eventually capture the other R1MgX and will lead to tertiary alcohol. কাজে এটা কিটোন তৈরি করার টেকনিক খুব ভালো হবে না, খুব একটা ভালো টেকনিক এটা নয়, আনলেস আমি যদি এই পজিশনে জিনিসটাকে ক্যাপচার না করতে পারি। যদি এই পজিশনে এটাকে ক্যাপচার করি, তাহলে কিন্তু এখানে যখন আমি অ্যাসিড দেবো, তখন এই ম্যাগনেসিয়ামগুলো উড়ে যাবে, উড়ে গিয়ে এগুলো হয়ে যাবে এইচ, অর্থাৎ এটা হয়ে যাবে আমার জেম ডাইল বা হাইড্রেট। এবং আমরা জানি যে হাইড্রেটের স্টেবল ফর্মটা হচ্ছে কিটো ফর্ম, জলকে এলিমিনেট করে। তো এই রিয়াকশনটা করার পেছনে মেজর প্রবলেম হচ্ছে এই স্লো স্টেপটা, R1MgX এটা ভেরি ভেরি স্লো। সেই জন্য যদি আমরা এই কার্বক্সিলেটের ওপরে কোনো অর্গানোমেটালিক অ্যাড করতে চাই, তাহলে আমাদের এবার আগে যেটা করছিলাম সেটা হচ্ছে RCOCl এর মধ্যে আমরা একটা সিলেক্টিভ অর্গানোমেটালিক দিচ্ছিলাম, এবার আমরা কার্বক্সিলেট নিয়েছি, কার্বক্সিলেট ইজ ভেরি লেস ইলেকট্রোফিলিক, সেই জন্য আমাকে এবার একটা হাইলি নিউক্লিওফিলিক অর্গানোমেটালিক কম্পাউন্ড ইউজ করতে হবে। তার মানে ম্যাগনেসিয়ামের জায়গায় এমন মেটাল দিতে হবে যার ইলেকট্রোপজিটিভিটি ম্যাগনেসিয়ামের থেকেও বেশি। তো সেই জন্য আমি ব্যবহার করেছি লিথিয়াম, অর্গানোলিথিয়াম ব্যবহার করাতে ফার্স্ট এগেন দেয়ার উইল বি অ্যাসিড বেস রিঅ্যাকশন, ওএলআই লিথিয়াম অ্যালকক্সাইড তৈরি হলো। এগেন দিস ওয়ান ইজ লাইক রেজোন্যান্স স্টেবিলাইজড, কিন্তু এখানে রেজোন্যান্স স্টেবিলাইজেশনটা একটু কম হবে, বিকজ অক্সিজেন লিথিয়াম বন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টারটা অক্সিজেন ম্যাগনেসিয়াম বন্ডের থেকে একটু বেশি ফাজান্স রুল অনুযায়ী, এবং যদি ওই জায়গায় কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকে, ওএলআই বন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকে, তাহলে এই জায়গাটাতে ইলেকট্রন ফ্লোটা খানিকটা কম্প্রোমাইজ করবে। যদি কম্প্রোমাইজ করে তাহলে তোমার রেজোন্যান্স কম হবে, এবং তার ফলে ওই কার্বনের ইলেকট্রোফিলিসিটি বাড়বে তুমি যদি লিথিয়াম সল্ট নাও ম্যাগনেসিয়াম সল্টের তুলনায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে lithium much more electropositive than magnesium, therefore R1Li is much more nucleophilic than R1MgX, তাহলে ও কিন্তু সেকেন্ড টাইম অ্যাড করবে, এবং সেকেন্ড টাইম অ্যাড করার পরে দিস থিং ইজ বিউটিফুল ইন আ সেন্স যে এটা আর কোনো ফার্দার রিঅ্যাকশন করে না, এখান থেকে কোনো লিথিয়াম অক্সাইড টক্সাইড এলিমিনেশন হয় না, এটা ওএলআই এই ফর্মে থেকে যায়। এবং এই অ্যালকক্সাইডটার মধ্যে যদি তুমি H3O+ দাও, তাহলে সেটা সঙ্গে সঙ্গে হাইড্রেট বা জেম ডাইল তৈরি করবে, এবং সেখান থেকে ওয়াটার বেরিয়ে গিয়ে তুমি কিটোন পেয়ে যাবে। তো দিটস আ বিউটিফুল রিঅ্যাকশন। সো আমরা যদি বেঞ্জোইক অ্যাসিড দিয়ে শুরু করি, সেখানে আমরা প্রথমে বিউটাইল লিথিয়াম দিলাম, ফার্স্টে বিউটেন বেরিয়ে গেল বিকজ দিস হাইড্রোজেন ইজ সাবস্ট্রাক্টেড। তারপরে আমরা আরেকবার বিউটাইল লিথিয়াম দিলাম, যদি আমার এখানে বিউটাইল ঢোকানোর ব্যাপার থাকে, তাহলে এই পার্টটা আমার আসছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, এই পার্টটা আসছে অর্গানোলিথিয়াম থেকে। সিমিলারলি আমরা এখানে একটা আলফাবিট আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি, এখানে মিথাইল লিথিয়াম দিয়েছি, এক্সেস লাগবে, তার কারণ এটাকে নিউট্রালাইজ করতে হবে ফার্স্টে, তারপরে মিথাইল এখানে ডেলিভার্ড হবে, একবার ডেলিভার্ড হবে, সেখানে সি ডাবল বন্ডেড ও এমি আমি ফাইনালি পাবো আমার হাইড্রেট থেকে, এবং আমি এই জায়গাটাতে, তার মানে সেক্ষেত্রে একটা আলফাবিটা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ড পেয়ে যেতে পারি। সো আমাদের এই যে ব্লু গ্রুপটা, সেটা বেসিক্যালি আসছে আমাদের R1Li থেকে। আমাদের যে ম্যাজেন্টা গ্রুপটা, এই ম্যাজেন্টা আর গ্রুপটা আসছে এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে। এবং এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে তোমার এই হাইড্রোজেনটাকে নিউট্রালাইজ করতে তোমার এক ইকুইভ্যালেন্ট অর্গানোমেটালিক খরচা হচ্ছে। তুমি যদি চাও তাহলে তুমি কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করতে পারো,
কারণ অর্গানো ম্যাগনেসিয়াম যেরকম কার্বন ডাইঅক্সাইড অ্যাড হয়, অর্গানো লিথিয়াম তো আরো ভালো অ্যাড হবে, কারণ রিঅ্যাক্টিভিটি আরো বেশি। তো বিউটাইল লিথিয়াম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ওয়ান ইকুইভ্যালেন্ট দাও, দিয়ে অ্যাড করে দাও, ড্রাই ইথার দিয়ে অ্যাড করে দাও, সেক্ষেত্রে বিউটাইল লিথিয়াম অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখানটায় তাহলে তোমার ফার্স্টে লিথিয়াম সল্ট তৈরি হবে। এবার যদি তুমি এটাকে কোয়েঞ্চ করো তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্টেড হয়ে যাবে। Because carbon dioxide is much more electrophilic than the carboxylate, lithium carboxylate or magnesium carboxylate, তো ফার্স্ট ইকুইভ্যালেন্টটা CO2 তেই অ্যাড হবে। যতক্ষণ না পর্যন্ত CO2 কনজিউমড হচ্ছে ততক্ষণ এর উপর কোনো ফার্দার রিঅ্যাকশন হবে না। এবার যদি তোমার উদ্দেশ্য থাকে যে এখান থেকে তুমি একটা কিটোন বানাবে এবং সেকেন্ডলি তুমি একটা বিউটাইল লিথিয়াম গ্রুপ অ্যাড না করে অন্য কিছু অ্যাড করবে, তাহলে তুমি মিথাইল লিথিয়াম অ্যাড করতে পারো। ধরো মিথাইল অ্যাড করবে, মিথাইল লিথিয়াম অ্যাড করবে, তখন মিথাইল লিথিয়াম ওয়ান ইকুইভ্যালেন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে এবং তুমি এই কম্পাউন্ডটা পাবে। এবং এটাকে যখন তুমি হাইড্রোলিসিস করবে তখন সেখান থেকে তুমি পাবে তোমার ডিজায়ার্ড কিটোন, যে কিটোনের, খেয়াল করে দেখো, এই কার্বনটা এই কার্বনিল কার্বন থেকে কার্বনিল কার্বনে কনভার্টেড হচ্ছে, এই ব্লু মিথাইলটা এসছে মিথাইল লিথিয়াম থেকে, আর ম্যাজেন্টা বিউটাইল গ্রুপটা এসছে বিউটাইল লিথিয়াম থেকে। তো দুটো আলাদা আলাদা অর্গানোমেটালিক রিয়েজেন্ট ইউজ করে তুমি কিন্তু মিক্সড কিটোন তৈরি করতে পারো। এবার প্রথমটায় যদি তুমি বিউটাইল লিথিয়াম ইউজ করো, সেকেন্ড স্টেপেও যদি আবার বিউটাইল লিথিয়াম ইউজ করো, তাহলে দুদিকেই বিউটাইল গ্রুপ থাকবে, কিন্তু দ্যাট ইজ ইউর চয়েস। তোমার স্টার্টিং মেটেরিয়াল এর উপর ডিপেন্ড করে তুমি ডিফারেন্ট কিটোন, সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল কিটোন তুমি বানাতে পারো। ওকে, ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে সায়ানাইড। সায়ানাইডের বিউটিটা হচ্ছে যে সেখানে এই যে RCOZ বলে যেটা কথাটা বলছিলাম, যেটা তো হেটারোঅ্যাটম বেসড সামথিং, বিকজ ইট হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ এ লিভিং গ্রুপ অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। তাহলে এই কার্বনের অক্সিডেশন স্টেট হচ্ছে +3, দুটো অক্সিজেনের সঙ্গে বন্ড আছে, তাহলে +2, জেডের সাথে একটা বন্ড আছে যেটা মোর ইলেকট্রোনেগেটিভ প্রিজিউমেবলি, তাহলে +3। সায়ানাইডের ক্ষেত্রেও তাই, একই কার্বনের সঙ্গে এই নাইট্রোজেনটা 3খানা বন্ড আছে, সো এর অক্সিডেশন নাম্বারও +3। এবং এটা আরো ভালো, বিকজ এখানে কোনো লিভিং গ্রুপ আদৌ নেই। লিভিং গ্রুপ না থাকায় আমার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এইটা যে অ্যাডিশন হয়ে যাওয়ার পর যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটাকে যদি অ্যাকুয়াস ওয়ার্কআপ করি বা অ্যাসিড দিয়ে ওয়ার্কআপ করি, তাহলে সঙ্গে সঙ্গে সেটা কিটোনে কনভার্টেড হবে। আমি কি বলতে চাইছি, ধরো আমরা এখানে একটা সায়ানাইড কম্পাউন্ড নিয়েছি, অ্যারাইল বা অ্যালকিল সায়ানাইড, এর মধ্যে আমরা R1 MgX দিলাম ড্রাই ইথার মিডিয়ামে, তাহলে R1 বা R1 MgX তো অ্যাড হলো। অ্যাড হওয়ার পরে এখানে এই জায়গাতে গিয়ে অ্যাড করলো, অ্যাড করার পরে C ট্রিপল বন্ডেড এর মাথায় মাইনাস চার্জ এলো, তাহলে খেয়াল করে দেখো এই জায়গাটাতে আমরা একটা ইমিন সল্ট পেলাম। এই C ডাবল বন্ডেড এর নাচ মানে ইমিন, এটা ইমিন সল্ট, এটা একটা মেটালেটেড ইমিন। এবং এর উপরে কিন্তু সেকেন্ড এডিশন হওয়াটা বেশ মুশকিল আছে। সেকেন্ড এডিশন যদি করতে হয় তাহলে নাইট্রোজেনের মধ্যে তোমাকে আরেকটা নেগেটিভ চার্জ দিতে হবে, অর্থাৎ নাইট্রোজেনের মধ্যে দুটো নেগেটিভ চার্জ হয়ে যাবে, MgX দুটো MgX এসে যাবে। এটা একটু ডিফিকাল্ট, এবং জেনারেলি এই কন্ডিশনে এটা হয় না। এবং এটার উপর কোনো লিভিং গ্রুপও নেই, কারণ RAR এটা লিভিং গ্রুপ নয়, R1 যেটা ঢুকেছে সেটাও লিভিং গ্রুপ নয়, তার মানে এই ফর্মে থেকে যাবে। এবং রিয়াকশনটাকে তুমি যখন কোয়েঞ্চ করবে, অ্যাসিড দিয়ে কোয়েঞ্চ করবে, তখন এই N ম্যাগনেসিয়ামের জায়গায় তুমি NH পেয়ে যাবে। দিস ইজ অ্যান ইমিন। উই নো দ্যাট ইমিনস আর জেনারেলি আনস্টেবল ইন অ্যাকুয়াস অ্যাসিড, সো দে উইল আন্ডারগো হাইড্রোলিসিস ভায়া দি অ্যাডিশন এলিমিনেশন পাথওয়ে। টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে এলিমিনেট করবে, অ্যামিনকে এলিমিনেট করবে, এবং সেখান থেকে তুমি অ্যামোনিয়াকে এলিমিনেট করবে, এবং সেখান থেকে তুমি তোমার ডিজায়ার্ড কিটোনকে পেয়ে যাবে। যে কিটোনের, খেয়াল করে দেখো, এই পার্টটা এসেছে তোমার সায়ানাইড থেকে, এই পার্টটা এসেছে তোমার গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে, এই পার্টটা এসেছে তোমার ওয়াটার থেকে, যে ওয়াটার দিয়ে তুমি হাইড্রোলিসিস করেছো। এক্সাম্পল, ফিনাইল সায়ানাইডকে মিথাইল ম্যাগনেসিয়াম হাইড্রেট দিয়ে ট্রিট করেছে, মিথাইল এখানে গিয়ে অ্যাড করেছে, এন ম্যাগনেসিও ইমিন তৈরি হয়েছে, H2O+ দিয়েছে, তাহলে ইমিন ওখানে করসপন্ডিং ইমিনটা তৈরি হয়েছিল, যেটাকে আমরা লিখিনি কারণ ওটা আইসোলেট করা হয় না, অ্যাস্ট্রোফেনন তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমরা এই জায়গাটাতে অফকোর্স এই জায়গাটাতে সায়ানাইড হবে, আই নিড টু হ্যাভ আ সায়ানাইড হিয়ার। এখানে আমার সায়ানাইড ছিল, ইথাইল PHCH2CH2 cyanide. Let me draw that again. I am sorry for these mistakes, but as you can understand, I am rushing in preparing these things so that your syllabus can be finished in time. So please excuse me. এই জায়গাতে cyanide ছিল। Actually, you can start with a bromine and then you can replace this bromine with a cyanide by simple treatment with sodium cyanide. এখানে আমরা একটা SN2 রিঅ্যাকশন করে নিয়েছি, এটা ধরে নেওয়া যায়। তো সায়ানাইড আছে, এর মধ্যে PHMgBr দিয়েছি, তো ফিনাইল সায়ানাইডের PHMgBr এখানে অ্যাটাক করলো, তাহলে আমরা এই কম্পাউন্ডটা পেলাম। এইটা এসছে সায়ানাইড থেকে, এই কম্পাউন্ডটা এসছে সায়ানাইডটা থেকে। হাইড্রোলিসিস করো, তাহলে এখানটা NH হবে, দেন দিস থিং উইল ব্রেক। এই পার্টটা এসছে ওয়াটার থেকে, এই পার্টটা এসছে সায়ানাইড থেকে, এই পার্টটা এসছে তোমার গ্রিগনার্ড থেকে।
সিমিলারলি এবার এই সাইক্লোহেক্সাইল সায়ানাইডের মধ্যে বিউটাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে কারণ এই পার্টটা এসছে গ্রিগনাট থেকে, এই পার্টটা আমার এসছে পুরোটা ওই সায়ানাইড কম্পাউন্ডটা থেকে। হাইড্রোলিসিস করো, এই যে ওয়াটারটা সেটা হলো এই অক্সিজেন, এই পুরো পার্ট এসছে আমার সায়ানাইড থেকে, আর এই পুরো পার্টটা এসছে আমার গ্রিগনাট থেকে। এটার কিছু প্রবলেমস হয়েছে। প্রবলেম বলতে গেলে একটা প্রবলেম, জেনুইন প্রবলেম হচ্ছে যে তুমি যদি এমন কোনো জিনিস নাও যে যার মানে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, যেমন ধরো এই PHCH2CN, তার পিকেটা দেখো আনইউজুয়ালি লো 14, বাট মে বি নট আনইউজুয়াল বিকজ এখানে যদি তুমি মাইনাস করো তাহলে সেই মাইনাসটা প্রথম কথা সায়ানাইড তো ওকে স্টেবিলাইজ করবেই বাই -I - R, ওটা বেনজাইলিক অ্যাজ ওয়েল অ্যাজ ফিনাইলের স্টেবিলাইজেশনও পাবে। তার ফলে এই ধরনের কম্পাউন্ডের মধ্যে যদি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড দিয়ে ট্রিট করো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই হাইড্রোজেনটাকে খেয়ে নেবে এবং সেখানে তুমি একটা জাস্ট ম্যাগনেসিয়াম সল্ট পাবে। এটাকে যদি হাইড্রোলিসিস করো তাহলে আবার তোমার সেই স্টার্টিং মেটেরিয়াল ফিরে চলে আসবে। আরেকটা স্পেশাল রিয়াকশন আছে, সেটা হচ্ছে অর্গানোসায়ানাইড তৈরি করার জন্য অনেক সময় এই কাণ্ডটা করা হয়। সেটা হলো সায়ানাইডের সঙ্গে একটা লিভিং গ্রুপ বসিয়ে দেয়, সায়ানোজেন ক্লোরাইড। তো ও কি করে, ও এখানে গিয়ে অ্যাটাক করে এবং এটা খোলার পর এইবার এই দিকটাতে একটা লিভিং গ্রুপ আছে যেটা এর আগে থাকছিল না। এইসব জায়গায় কোনো লিভিং গ্রুপ নেই, এখানে কোনো লিভিং গ্রুপ নেই, কিন্তু এবারে এর কিন্তু লিভিং গ্রুপ আছে। ক্লোরাইড মাইনাস ইজ এ গুড লিভিং গ্রুপ। তো ও ফিরে আসবে, ফিরে আসার পরে ও ক্লোরাইডকে ইজেক্ট করে দেবে। যদি ক্লোরাইডকে ইজেক্ট করে দেয় তাহলে আমরা পেলাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল সায়ানাইড। এটা তৈরি করা এমনিতে খুব সোজা নয়, কাজে এটা একটা টেকনিক হিসেবে আমরা এটাকে কাজে লাগাতে পারি। মাথায় রাখতে হবে সায়ানাইড যেহেতু গ্রিগনাট রিএজেন্টের সাথে রিয়াকশন করে ফেলে, তাই আমাদেরকে ইনভার্স অ্যাডিশন করতে হবে এখানে, অর্থাৎ গ্রিগনাটকে কোনো মতেই এক্সেস রাখা যাবে না। সাবস্ট্রেটকে তলায় ফ্লাস্কে নিতে হবে এবং ডিসপেন্সার থেকে গ্রিগনাটকে ডিসপেন্স করতে হবে, যেটা আমরা এস্টার থেকে কিটোন তৈরি করার সময় করেছিলাম। এই স্লাইড থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি তোমার জন্য একটা প্রশ্ন রেখে যাই, সেটা হলো যে যেরকম আমরা RCN বা ARCN ইউজ করে RCOMe বা RCOR1 ARCOR1, যেখানে R1 পার্টটা গ্রিগনাট থেকে আসছে, এরকম ভাবে কিটোন বানাচ্ছি, অ্যারোমেটিক বা অ্যালিফ্যাটিক কিটোন বানাচ্ছি। তেমনি আমরা যদি অ্যালডিহাইড বানাতে চাই এবং আমরা যদি বলি যে HCN এর সাথে রিয়াকশন করো গ্রিগনার্ডে, তাহলে সেটা কি সাকসেসফুল হবে বলে তোমার মনে হয়? মাথায় রেখো HCN এর পিকে হচ্ছে 9 এর কাছাকাছি। এই প্রশ্নটা নিয়ে একটু বাড়িতে চিন্তা করো। অ্যালডিহাইড যদি বানাতেই হয় তাহলে অ্যালডিহাইড বানানোর জন্য আমাদের যে টেকনিকগুলো আছে তার মধ্যে আমরা একটা এইরকম কিছু ভাবতে পারি, যেখানে আমাদের এই গ্রুপটা হচ্ছে হাইড্রোজেন। ইফ দিস ইজ হাইড্রোজেন then this will eventually turn out to be an aldehyde। ওই একই লজিক কাজে লাগিয়ে যে জেডটা ব্যাড লিভিং গ্রুপ, তাহলে জেড বেরোবে না, এই টেট্রাইডাল ইন্টারমিডিয়েট অ্যালকক্সাইড ফর্মে স্টেবিলাইজ থাকবে। এটাকে ওয়াটার দিয়ে যখন ওয়ার্কআপ HCO+ দিয়ে যখন ওয়ার্কআপ করবো তখন লিবারেট করবে এই জিনিসটাকে, যেখানে জেড আর এইচ বেরিয়ে গিয়ে আমাদের কার্বনিল এস্টাবলিশড হয়ে যাবে এবং আমরা এখানে অ্যালডিহাইড পেয়ে যাবো, যদি আমাদের এই দিকটা এইচ থাকে। আর যদি আর থাকে তাহলে আমরা কিটোন পাবো। তো তার জন্য আমরা সায়ানাইডের মতো কনসেপ্ট এখানে ইউজ করেছি। এখানে আমরা ইউজ করছি অর্থোএস্টার। অর্থোএস্টারে খেয়াল করে দেখো, কার্বনের সাথে 3টে অক্সিজেনের বন্ড আছে, তাহলে +3 অক্সিডেশন স্টেট। অর্থোএস্টার বানানো হয় কি করে? অর্থোএস্টার আমাদের যদি অর্থোফর্মেট দরকার থাকে, এখানে আমাদের অর্থোফর্মেট দরকার হবে, কারণ আমার এখানে হাইড্রোজেন চাই, এই কার্বনটার উপরে আমাদের হাইড্রোজেন চাই। তো আমাদের হাইড্রোজেনটা আসবে ক্লোরোফর্ম থেকে। ক্লোরোফর্মের 3টে ক্লোরিনকে আমরা রিপ্লেস করবো সোডিয়াম ইথক্সাইড দিয়ে, যেটা ইনসিটু সোডিয়াম এবং ইথানল থেকে জেনারেট করা হচ্ছে। আর একটা নেম রিয়াকশন আছে যেটা হচ্ছে পিনার রিয়াকশন, সেটাতে সায়ানাইডের উপরে এক্সেস ইথানল ইন প্রেজেন্স অফ HCl দিয়ে রিয়াকশনটা করা হয়। আমরা তার মধ্যে ঢুকবো না, বাট এই ইনফরমেশনটা তোমার কাছে দেওয়া থাকে। যেহেতু আমরা এখানে অ্যালডিহাইড বানাতে চাইছি, তাই আমরা এই জায়গাটাতে হাইড্রোজেন নিয়ে ইন্টারেস্টেড, কিন্তু এই জায়গাতে যদি আর থাকে তাহলে কিন্তু কিটোনও হতে পারে। তো আমরা যদি ইথাইল অর্থোফর্মেট নিয়ে শুরু করি তাহলে আমরা ইভেনচুয়ালি অ্যালডিহাইড পাবো, আর যদি আমরা অন্য কোনো অর্থোএস্টার নিয়ে শুরু করি তাহলে আমরা কিটোন পাবো। খেয়াল করে দেখো, আমরা অর্থোএস্টারটাকে এস্টারের অ্যাসিটাল বলে ভাবতে পারি, কিন্তু অ্যাসিটালাইজেশন অফ কিটোন যেভাবে হয়, এস্টারের অ্যাসিটালাইজেশন সেইভাবে করা যায় না। এস্টারের অ্যাসিটাল তো অ্যাসিটাল ফর্মেশন করে তুমি এস্টার বানাবে, এরকম করে কিন্তু ব্যাপারটা হবে না। এখানে তোমাকে অর্থোফর্মেট বানানোর জন্য বা আদার অর্থোএস্টার বানানোর জন্য এই ধরনের আলাদা টেকনিক ব্যবহার করতে হবে। তো রিয়াকশনটা কি? সেটা হচ্ছে অর্থোএস্টারের সঙ্গে যদি গ্রিগনাট রিএজেন্টে রিয়াকশন করো তাহলে একটা OET উড়ে গিয়ে সেখানে একটা R1 বসছে, which is obviously an acetal, এবং অ্যাসিটালকে হাইড্রোলিসিস করলে আমরা জানি যে সেখান থেকে কার্বনিল রিলিজড হয়, এবং সেখানে যদি এখানে হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড হবে, আর এখানে যদি আর থাকে তাহলে এখানে কিটোন হবে। রিয়াকশনটা হচ্ছে কি করে?
এখানে আবার আমাদের সেই স্ট্রেংথ ইকুইলিব্রিয়ামটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। স্ট্রেংথ ইকুইলিব্রিয়ামে কি আছে, 2 ইকুইভ্যালেন্ট আর এমজিবিআর থেকে আমরা R2 এমজি বানিয়েছি আর MgX2 আছে। তো এখানে লুইস অ্যাসিড তো তৈরি হয়েছে, লুইস অ্যাসিড মিডিয়ামে আছে। এই লুইস অ্যাসিড এই 3টে ওইটির মধ্যে একটা ওইটিকে ক্যাপচার করে বের করে দেবে। এখান থেকে যে বের করে দিচ্ছে, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা ফেভারেবল। কেন ফেভারেবল? দুখানা ওইটি আছে, তার মানে দুখানা অক্সিজেনের লোন পেয়ার দিয়ে ওকে স্টেবিলাইজ করতে পারে। সো অক্সোকার্বেনিয়াম আয়ন তৈরি হওয়াটা বেশ ফেভারেবল। হাউএভার মাইনাস আই এফেক্টও আছে, তো তার জন্য এটা ইলেকট্রোফিলিকও বটে। আর MgX এর সাথে সঙ্গে সঙ্গে রিয়াকশন করবে। রিয়াকশন করার পরে আমরা অ্যাসিটাল পেয়ে গেলাম। অ্যাসিটাল মিডিয়াম তো অ্যাসিটাল তো বেসিক মিডিয়ামে অর্থাৎ গ্রিগনার্ডের সাথে কোনো রিয়াকশন করে না। এবার যদি এটাকে H3O+ দিয়ে ওয়ার্কআপ করো তাহলে তোমার অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। এক্সাম্পল আমরা গ্রিগনার্ড নিয়েছি 1 2 3 4 5, তার মানে 1 ব্রোমোপেন্টেনের থেকে আমরা গ্রিগনার্ড বানিয়েছি এবং তার সঙ্গে আমরা রিয়াকশন করছি অর্থোফরম্যাটের রিয়াকশন করে তারপরে H3O+ দিচ্ছি। তাহলে ফার্স্টে এখানে তৈরি হয়েছিল এই জায়গায়, এই জায়গাটাতে তৈরি হয়েছিল তোমার এইখানটায় তোমার এই আর গ্রুপটা ঢুকে গেছিল, এই জায়গাতে আর গ্রুপটা ঢুকে গেছিল ওইটি সরে গিয়ে, এবং আর ইজিক্যাল টু তার মানে হচ্ছে তোমার MeCH2CH2CH2CH2 অর্থাৎ 1 পেন্টাইল গ্রুপ। তারপর সেটাকে যখন H3O+ দিয়ে ট্রিট করেছি তখন অ্যাসিটাল হাইড্রোলিসিস হয়ে গেছে। তার মানে এই পার্টটা এসছে আমার অর্থোএস্টার থেকে, এই পার্টটা এসছে আমার গ্রিগনার্ড থেকে। টু বি প্রিসাইজ, এই অক্সিজেনটা অর্থোএস্টারের অক্সিজেন নয়, অর্থোএস্টারের অক্সিজেন তো হাইড্রোলিসিস হয়ে ইথানল হয়ে বেরিয়ে যাবে। এই যে অক্সিজেনটা এটা আসছে বেসিক্যালি হাইড্রোলিসিসের অক্সিজেন থেকে, বাট লুজলি স্পিকিং এই কার্বনটা এবং এই হাইড্রোজেনটা এই দুটো আমাদের অর্থোএস্টার থেকে এসেছে। এই তারপরে প্রবলেমটা বেশ ইন্টারেস্টিং। এখানে দুটো জায়গায় অ্যানায়ন আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে। একটা কার্বনের মাথায় মাইনাস, একটা অক্সিজেনের মাথায় মাইনাস। কোনটা মোর রিঅ্যাক্টিভ? কার্বনের মাথায় মাইনাসটা অবভিয়াসলি মোর রিঅ্যাক্টিভ। কেন? তার কারণ কার্বন তো লেস ইলেকট্রোনেগেটিভ, তো মাইনাস চার্জ নিয়ে তো সে আনফেভারেবল সার্কামস্ট্যান্স আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল মাইনাস চার্জটাকে ডিসকার্ড করার চেষ্টা করবে। তার মানে মোর রিঅ্যাক্টিভ যে পয়েন্ট আছে ডাইঅ্যানায়নের মোর রিঅ্যাক্টিভ পয়েন্টে রিঅ্যাকশনটা হবে। এবং এখানে আমরা একটা অর্থোএস্টার নিয়েছি যেখানে দুটো হচ্ছে ওইটি, একটা হচ্ছে OPH। এই দুটোর মধ্যে কোনটা আগে বেরোবে, যেটা গুড লিভিং গ্রুপ সেটা বেরোবে। তুমি বুঝবে কি করে? তো খেয়াল করো, PHO তার PHO অ্যাকচুয়ালি যদি বেরোয় তাহলে PHO কে আমরা ভাবতে পারি আমরা অ্যাজ ইফ ও PHO মাইনাস হিসেবে বেরোচ্ছে। তাহলে ফেনলের পিকে হচ্ছে 10-এর কাছে আর ইথানলের পিকে হচ্ছে 16-এর কাছে, তার মানে ফেনক্সাইড হচ্ছে উইকার বেস, তার মানে ওটা গুড লিভিং গ্রুপ। তাহলে এই জায়গাতে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে এই যে জিঙ্ক সরি যে ম্যাগনেসিয়াম ব্রোমাইডটা আছে তার কোঅর্ডিনেশন হবে, লুইস অ্যাসিড বেস ইন্টারাকশন হবে এবং এই পার্টটা গুড লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যাবে। এ অ্যাসিস্ট করবে একে বেরিয়ে যাওয়ার জন্য, তারপরে এ এখান থেকে এখানে অ্যাটাক করবে, ইভেনচুয়ালি অ্যাসিটাল হবে এবং সেই অ্যাসিটালকে তুমি যখন হাইড্রোলিসিস করবে তখন এই পার্টে হয়ে যাবে অ্যালডিহাইড, আর এই দিকে তোমার OMgX সেটা নিউট্রালাইজড হয়ে যাবে অ্যালকোহল। তাহলে আমরা অর্থোএস্টার ব্যবহার করে অ্যালডিহাইড তৈরি করতে পারি এবং এই রিয়াকশনটা আমাদের ওই সায়ানাইডের মতোই অনেকটা। সায়ানাইড থেকে যেরকম কিটোন সেরকম একই অক্সিডেশন লেভেলে আমরা অর্থোএস্টারকে নিয়ে অ্যালডিহাইড তৈরি করলাম। এরপর যেটা আছে সেটা হলো অ্যালডিহাইড তৈরি করার আরো একটা টেকনিক। সেক্ষেত্রে আমরা বলেছিলাম আর HCOZ নাও, যেখানে জেডটা হচ্ছে একটা রিলেটিভলি ব্যাড লিভিং গ্রুপ, তো সেরকম ব্যাড লিভিং গ্রুপ হিসেবে আমরা ডাইসাবস্টিটিউটেড অ্যামাইড ডেরিভেটিভ নিতে পারি। আমরা এখানে কোনো প্রাইমারি বা সেকেন্ডারি অ্যামাইড ডেরিভেটিভ নিতে পারবো না, বিকজ দিস হাইড্রোজেন্স আর হাইলি অ্যাসিডিক, এদের পিকে হচ্ছে 16-17-এর কাছে, এবং সেই জন্য এর মধ্যে যদি তুমি গ্রিগনার্ড দাও তো ফার্স্টে গ্রিগনার্ডের সঙ্গে রিয়াকশন করে ওরা অ্যাসিড বেস রিয়াকশন করে ফেলবে। সো দিস থিংস আর নট ভায়াবল। এখানে আমরা দু রকমের কম্পাউন্ড ইউজ করেছি, একটা হচ্ছে NN ডাইসাবস্টিটিউটেড ফর্মামাইড ডেরিভেটিভ, যেটা অনেক পুরনো রিয়াকশন, এটা বুভোর করা, বুভো অ্যালডিহাইড সিনথেসিস। আর একটা হচ্ছে একটু ফ্যান্সি, এটা হয়তো তোমার পরীক্ষাতে হয়তো লাগবে না কিন্তু আমি এখানে এটা দেখিয়েছি, N-methoxy N-methyl অ্যামাইড, যেটাকে বলা হয় উইন্ডরেব অ্যামাইড, SM উইন্ডরেবের নাম। এবং এটা উইন্ডরেবটা কিন্তু অ্যালডিহাইড দেয় না, উইন্ডরেবটা কিন্তু কিটোন দেয়, উইন্ডরেব কিটোন সিনথেসিস। তো কি করে বেসিক্যালি ফর্মামাইড ডেরিভেটিভটাই আমরা বেশি করে পড়বো কারণ ওটাই আমাদের পরীক্ষায় লাগবে। এই ফর্মামাইড ধরো এটা NN ডাইমিথাইল ফর্মামাইড বা জাতীয় কিছু, তাহলে এই কম্পাউন্ডের সাথে আরএন MgX এর রিয়াকশন হচ্ছে, তো আরন এখানে অ্যাটাক করলো এবং বুঝতেই পারছো এটা কিন্তু খুব একটা ভালো ইলেকট্রোফিলিক সেন্টার নয়, বিকজ পাশে নাইট্রোজেন আছে, লোন পেয়ার আছে, স্টেবিলাইজ করে দিচ্ছে, রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, বাট স্টিল গ্রিগনার্ড রিয়েজেন্ট তো হাইলি রিঅ্যাক্টিভ, ওর সঙ্গে অ্যাড করলো। অ্যাড হওয়ার পরে এইটা তৈরি হয়েছে। এবার এখানে পুশব্যাক করবে, দি বেস্ট থিং দ্যাট ক্যান লিভ ইজ দিস ওয়ান, বাট দিস ওয়ান ইজ এ ভেরি ব্যাড লিভিং গ্রুপ। আরও মাইনাসই এমনি লিভ করতে চায় না, R2N- তো আরও করবে না, তার কারণ R2N- এর কনজুগেট অ্যাসিড হচ্ছে R2NH, যার পিকে ভ্যালু হচ্ছে লাইক 35।
তো কোনোভাবেই লিভ করতে চাইবে না। কাজে এই অবস্থায় ওর রিয়াকশন স্টেবল থাকবে, এবং এইতে জেনারেলি এইতে যাতে লিভ না করে এবং মিডিয়ামে অ্যালডিহাইড ফট করে লিবারেট না করে দেয়, সেই জন্য রিয়াকশন টেম্পারেচার অনেক কম রাখা হয়। এবার আমার কাজ হয়ে গেছে, এবার H3O প্লাস দেবো। যদি H3O প্লাস দিই তাহলে অক্সিজেন হাইড্রোজেন বন্ড, অক্সিজেন ম্যাগনেসিয়াম বন্ড ক্লিভ করে OH হয়ে যাবে। এটার নাম হচ্ছে অ্যামিনাল। এটাকে অ্যানিমালের সঙ্গে গুলিও না, অ্যামিনাল। ডেলিভারেটলি এটাকে অ্যামিনাল লেখা হয়েছে, অ্যামিনাল, অ্যামিন অ্যালকোহল, অ্যামিনাল। অনেকে এটাকে কার্বিনল অ্যামিন বলে থাকে। এই জিনিস তুমি ইমিন ফর্মেশনের সময় দেখেছিলে, ইমিন এনামিন এইসব ফর্মেশন যখন কার্বনিক থেকে হয় তখন এটা তুমি দেখেছিলে। তো অ্যাসিডিক মিডিয়ামে অফকোর্স এটার হাইড্রোলিসিস হবে ফার্দার, এবং এখান থেকে আমরা নাইট্রোজেনের মাথায় প্রোটনেশন করে এটাকে গুড লিভিং গ্রুপ করে বার করে দেবো। আগে এটা বেরোচ্ছিল না, বিকজ ইট ওয়াজ লাইক হ্যাড টু লিভ লাইক R2N মাইনাস, এখন এটা R3N প্লাস হয়ে বেরোচ্ছে, R3N হয়ে বেরোচ্ছে, R2NH হয়ে বেরোচ্ছে। সো দ্যাটস আ বেটার লিভিং গ্রুপ। অ্যান্ড অক্সিজেন উইল অ্যাসিস্ট, তারপরে অক্সিজেন নিজের লোন পেয়ার ছেড়ে দেবে, প্রোটনটা ছেড়ে দেবে, এবং ইউ উইল গেট অ্যান অ্যালডিহাইড। এবং এর ফলে আরেকটা জিনিস হবে, মিডিয়ামে যেহেতু এক্সেস অ্যাসিড আছে, এখানে এই যে R2NH বেরিয়ে আসবে, এটা H3O প্লাস দিয়ে ক্যাপচার্ড হয়ে সঙ্গে সঙ্গে নন নিউক্লিওফিলিক অ্যামোনিয়াম সল্ট হয়ে যাবে। ফলে এর সাথে এর অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করে ইমিন তৈরি করার কিন্তু আর কোনো চান্স নেই। এবং ইমিনটা সাধারণত এরকমভাবে হয়ও না। ইমিন যখন তৈরি হয় তখন অ্যানহাইড্রাস অ্যাসিড লাগে, জল প্রোডাক্ট তাকে বের করে নেওয়া হয়। এখানে আমি ডাইলুট অ্যাসিড দিয়ে রিয়াকশন করছি, অতএব ইমিন তৈরি হওয়ার কোনো সুযোগ এখানে কিন্তু নেই। এবং অ্যামিন যেটা বেরিয়ে আসছে সেটা H3O প্লাস দিয়ে ক্যাপচার্ড হয়ে যাচ্ছে। তো তার দু চারটা এক্সাম্পল আমরা এখানে দুই চারটা দিয়েছি। যেমন এখানে একটা পাইপিরিডিনের কার্বালডিহাইড নেওয়া হয়েছে, তার সাথে আমরা বেনজাইল গ্রিগনার্ডের রিয়াকশন করেছি। তাহলে এই পার্টটা সাপ্লাই করছে এই প্রোডাক্টে আমাদের অ্যামাইড ডেরিভেটিভটা, আর এই পার্টটা আসছে আমাদের গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে। সিমিলারলি আমরা NN ডাইমিথাইল ফর্মামাইড দিয়ে রিয়াকশন করেছি। এই জায়গাটাতে এটা বেশ ইন্টারেস্টিং জায়গা, ক্লোরিন ছিল, ব্রোমিন ছিল। অবভিয়াসলি ব্রোমিন কার্বন ব্রোমিন বন্ডটাকে সিলেক্টিভলি কেটেছে, সেখানে ম্যাগনেসিয়াম ইনসার্ট করেছে, কারণ বুঝতেই পারছো ডাইইথাইল ইথার দিয়ে রিয়াকশন করেছে। এবার এটাকে H3O প্লাস দিয়ে যদি তুমি ট্রিট করো, তাহলে এখানে এই 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 গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে NN ডাইমিথাইল ফর্মামাইডের রিয়াকশন করে দাও, তাহলে এইখান থেকে গিয়ে এখানে অ্যাটাক করলো, মাইনাস হলো, OMGX হলো, তারপরে ওয়ার্কআপ করো, ওয়ার্কআপ করলেই তুমি কার্বিনল অ্যামিন পাবে, সেখান থেকে ডাইমিথাইল অ্যামিন বেরিয়ে যাবে, এবং তুমি এই অ্যালডিহাইডটা পেয়ে যাবে। উইনরেব কিটোন সিনথেসিস আমি একটা দেখিয়েছি, সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যাসিড ক্লোরাইড বানিয়েছি। অ্যাসিড ক্লোরাইড বানিয়ে তার সাথে করেসপন্ডিং এন-মিথাইল এন-মিথক্সি অ্যামিনের রিয়াকশন করা হয়েছে, হাইড্রোক্লোরাইড সল্ট হিসেবে নেওয়া। হাইড্রোক্লোরাইড সল্টটাকে নিউট্রালাইজ করার জন্য পিরিডিন দেওয়া আছে, বাট দিস থিংস আর নট ইম্পর্টেন্ট। আই হ্যাভ প্রিপেয়ার্ড উইনরেব অ্যামাইড, যেখানে এই আর পার্টটা হচ্ছে একটা সাইক্লোহেক্সাইড, এবং এর সাথে যদি আমি ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের রিয়াকশন করি, তাহলে সেখানে ফার্দার রিয়াকশন, এখানে রিয়াকশন হবে, পিএইচ এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করার পরে এটা OMGX হবে। এই জায়গাটার বিউটিটা হচ্ছে এখানে যে OMGXটা হলো, সেটা এই OMEর সাথে একটা কিলেট কমপ্লেক্স তৈরি করে, এবং তার ফলে এই গ্রুপটা না লিভ করতে চায় না, এর লিভিং গ্রুপ এবিলিটি ভীষণ ভীষণ রকম খারাপ হয়ে যায়, এটা স্টেবিলাইজড হয়ে যায়, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটটাকে স্টেবিলাইজ করে ফেলে। কিন্তু যখন আমি হাইড্রোলিসিস করবো, তখন এইটা উড়ে যাবে, এটা OH হয়ে যাবে, এবং তারপর এই জায়গাতে ফার্দার প্রোটনেশন হয়ে এই অক্সিজেনের থ্রু দিয়ে অ্যাসিস্ট্যান্স পেয়ে এই গ্রুপটা লিভ করে যাবে। অর্থাৎ আমি ফাইনালি কিন্তু কিটোন কম্পাউন্ডটা পেয়ে যাবো। ওই একই লজিক মায়ার্সেরও একটা কাজ ছিল, অ্যালবার্ট মায়ার্স, যার ছবি আমি এখানে দিয়েছি। তিনি তার পোস্ট ডক্টরাল স্টুডেন্ট কমিন্সের সাথে একটা এরকমই একটা জিনিস ডেভেলপ করেছিলেন, যেটা একটা হেটারোসাইক্লিক পিরিডিন বেসড অ্যামাইড, 2 অ্যামিনো পিরিডিন বেসড অ্যামাইড, এবং সেই যে অ্যামাইড ডেরিভেটিভটা সেটাতেও ওই একই রকম কিলেশনের থ্রু দিয়ে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটকে স্টেবিলাইজ করা হচ্ছে। আর টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটকে স্টেবিলাইজ করছে কেন? কারণ টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটকে যদি স্টেবিলাইজ না করে, যদি এই ধরনের টিআইকে স্টেবিলাইজ না করে, তাহলে মিডিয়ামে ফট করে কিটোন রিলিজ করে যেতে পারে বা অ্যালডিহাইড রিলিজ করে যেতে পারে, বা এই টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটটার রিঅ্যাক্টিভিটি যদি বেশি হয়, যেটা আমরা এস্টারের ক্ষেত্রে দেখছিলাম, সেকেন্ড অ্যাডিশন একটা পসিবল হয়ে যেতে পারে। তো সেটা ওরা চাইছে না, সেই জন্য যে কোনোভাবে হোক, কিলেশনের থ্রু দিয়ে হোক, যে কোনোভাবে হোক ওরাটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করে। এখানেও সেই কিলেশনটা আছে। এই জায়গায় অ্যাডিশন হওয়ার পরে এই যে রিং নাইট্রোজেনটা আছে, এই রিং নাইট্রোজেনটা এই ম্যাগনেসিয়াম অ্যালকক্সাইডের ম্যাগনেসিয়ামের সাথে একটা 6 মেম্বার্ড কিলেট তৈরি করবে, এবং এটা স্টেবল। এবং এটাকে যখন আমি H3O প্লাস দেবো, যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ এই বন্ড ভাঙবে না এবং আমাদের অ্যালডিহাইড রিলিজ করবে না। তার মানে এই পার্টটা অ্যালডিহাইডের এই CHO ফরমাইল গ্রুপটাকে ট্রান্সফার করলো টু মাই অর্গানোমেটালিক কম্পাউন্ড। সো আমাদের এই গ্রিগনার্ডের ডিসকানেকশন এই অবধি। এর পরের পার্টটা হচ্ছে অর্গানোলিথিয়াম, যে অর্গানোলিথিয়ামটা আমরা এর পরের লেকচারে